নমস্কার। আপনারা প্রত্যেকেই শুনেছেন রোজভ্যালি যে চিটফান্ড ছিল সেখানে যারা যারা টাকা জমা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেই ফর্ম ফিল আপের যে টোটাল প্রসেস আছে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি। আজকের ভিডিওতে জানাবো সেই ফর্ম ফিল আপ করার সময় যে যে কাজগুলি আপনাদের করতে অসুবিধা হচ্ছে সেই সম্পর্কে। প্রথমে আপনাদের ফর্মটা ফিল আপ করার জন্য আপলোড সার্টিফিকেট এই অপশনে চলে আসতে হবে। এখানে আসার পর প্রথমে এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, ইনভেস্টর, নমিনি এবং আদার্স। এটা নিয়ে আগের দিনের ভিডিওতেই আমি বলেছি। ইনভেস্টর হচ্ছে তারা যাদের নামে সার্টিফিকেট আছে এবং সেই ব্যক্তি যদি আবেদন করতে চায় টাকাটা রিফান্ডের জন্য, সেক্ষেত্রে তাদের ইনভেস্টর সিলেক্ট করে আবেদন করতে হবে। নমিনি হচ্ছে তারা, ধরুন যিনি ইনভেস্ট করেছিলেন তিনি হয়তো মারা গেছেন। আমি এখানে একটা বন্ড দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে নেম অফ লিগেল ওয়ারিস রিপ্রেজেন্টেটিভ দিয়ে একটা নাম দেওয়া আছে। তার মানে এখানে 16 অ্যাপ্লিক্যান্ট বলে যার নাম দেওয়া আছে তিনি হচ্ছেন ইনভেস্টর, আর নমিনি হচ্ছেন এই নিচের জনের যার নাম দেওয়া আছে তিনি। এবার যদি 16 ইনভেস্টর বা ফার্স্ট অ্যাপ্লিকেশন যদি মারা গিয়ে থাকেন বা তিনি অবর্তমানে তার সব উত্তরাধিকার হিসাবে নিচের জনের নাম বা উত্তরাধিকারীকে দিয়ে যান, তাহলে তিনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে নমিনি হিসাবে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যাদের নামে বন্ড আছে, সার্টিফিকেট আছে, তারা কিন্তু ইনভেস্টর হিসেবেই অ্যাপ্লাই করবে। তারপর সিলেক্ট করতে হবে আপনাদের কোম্পানি। এখানে অনেকগুলো কোম্পানির নাম দেওয়া আছে। এবার এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? সবগুলোই হচ্ছে রোজ ভ্যালি ফুড, কোনোটা রোজ ভ্যালি হেলথ, কোনোটা হোটেল। এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার আসল কোম্পানির নাম। কোম্পানির নাম আপনারা খুঁজে পাবেন এই বন্ডে। দেখুন এটা একটা সার্টিফিকেট, এখানে প্রথমেই লেখা আছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস লিমিটেড। এটা হলো আপনার কোম্পানির নাম, এখানেই আপনার টাকা ইনভেস্ট করা আছে। তাই হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট এই অপশনটা আপনাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে। দেখুন এখানে আছে হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর আছে ফার্স্ট ইনভেস্টর বা প্রথম আমানতকারী। এখানে প্রথম আমানতকারী হিসাবে দেখুন এখানে একজনের নাম দেখা যাচ্ছে, যেটা সিকিউরিটি রিজনের জন্য ঢেকে দেওয়া আছে। ইনি হচ্ছেন প্রথম আমানতকারী। যদি জয়েন্ট হিসেবে অ্যাপ্লাই করা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দুজনের নাম থাকবে এই সার্টিফিকেটে, কিন্তু এখানে পার্টিকুলার একজনের নামেই অ্যাপ্লাই করা আছে বা এনার নামেই শুধু বন্ড আছে, সেই জন্য শুধু এনার নামটা এখানে শো হচ্ছে। জয়েন্ট হলে এখানে কিন্তু দুজনের নাম দিতে হবে। প্রথমে ফার্স্ট ইনভেস্টর যিনি আছেন তার নাম, বয়স, জেন্ডার, ফোন নাম্বার এবং পরিচয়পত্র হিসেবে যেটা দিতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যদি সেকেন্ড ইনভেস্টর না থাকে তাহলে দ্বিতীয় ঘরটা ফাঁকা রাখবেন। যদি থাকে তাহলে তার নামটাও সব ডিটেল সহ এবং আইডেন্টি কার্ড সহ এখানে দিতে হবে। তারপর তার বাবার নাম কিংবা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে, তার ঠিকানা দিতে হবে। কিন্তু এখানে সেকেন্ড ইনভেস্টরের যদি পিতা বা বাবা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু তার আলাদা করে নাম দেওয়ার কোনো অপশন নেই। আর এখান থেকে আপনাদের ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, রাজ্য, ডিস্ট্রিক্ট এগুলো সব যেমন সিলেক্ট করা সেগুলো সিলেক্ট করতে হবে। এটা আপনাদের যেটা বর্তমানে সঠিক ঠিকানা আছে সেটাই দেবেন। এরপর আপনাকে দিতে হবে আপনাদের ব্যাংকের বিস্তারিত বিবরণ। এবার এখানে অনেকে প্রশ্ন করতে পারেন তাদের ব্যাংকের নাম এখানে শো হচ্ছে না। যেমন এখানে একটা কমন ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, সেটা যেমন এখানে শো হচ্ছে না। আবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক সেটাও কিন্তু এখানে শো হচ্ছে না। যেহেতু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ইউকো ব্যাংকেরই একটা শাখা, সেই জন্য আপনারা ইউকো করেও করতে পারেন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের নামে সেপারেট একটা পাসবুক আছে, যতদিন না পর্যন্ত সেই অপশনটা আসছে ততদিন অবধি ইউকো ব্যাংক করে না করাই ভালো। আপনারা অন্য ব্যাংক ইউজ করতে পারেন, বা যেহেতু এখনো ফর্ম ফিল আপের কোনো লাস্ট ডেট নেই সেই জন্য আপনারা কিছুদিন ওয়েট করুন। দুদিন পর হয়তো সার্ভার আপডেট হয়ে যাবে, তারপর হয়তো আপনাদের সমস্ত ব্যাংকের নামগুলো এখানে শো হবে। এখানে ব্যাংকের নাম, শাখার নাম, ব্রাঞ্চের কোড নাম্বার এগুলো সব যেমনভাবে ফিল করার করে নেবেন। যদি ব্রাঞ্চের কোড এবং MICR কোড পাসবইয়ে না পান তাহলে সেটা ব্রাঞ্চ থেকে আপনারা খবর নিয়ে নেবেন। এরপর আসল যে জায়গাটা আমানত সমূহের বিবরণ, এই জায়গাটায় আপনাদের ফিল আপ করতে অসুবিধা হচ্ছে। এবার এখানে বলে দিই, আপনাদের কারুর নামে যদি 2 বা 3টে বা তার অধিক সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে প্রতিটার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ক্রমিক নাম্বার 1, এরপর কিন্তু আর অ্যাড অপশন নেই। তাই আপনাদের নামে যদি 2 বা 3টে সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আছে আমানত শংসাপত্র নম্বর বা সার্টিফিকেট নাম্বার। সার্টিফিকেট নাম্বার এটা যে বন্ড আপনারা দেখতে পাচ্ছেন বন্ডে লেখা আছে। সার্টিফিকেট নাম্বার হলো বুকিং ফর্ম নাম্বার বলে যে নাম্বারটি আছে সেটাই হলো আপনাদের সার্টিফিকেট নাম্বার, এটাই আপনাদের ওখানে পুট করতে হবে। তারপর বলা হচ্ছে কার কার নামে শংসাপত্র আছে। এখানে যে আমার কাছে সার্টিফিকেটটি আছে সেখানে 16 অ্যাপ্লিক্যান্ট বলে যার নাম দেওয়া আছে সেটা দিতে হবে। যদি জয়েন্ট হোল্ডার থাকেন তাহলে পরপর দুজনের নাম এখানে বসিয়ে দিতে হবে। এটা যেহেতু একজনের নামে আছে সেই জন্য একজনের নামই এখানে দিতে হবে। তারপর বলা হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট, সেটাও সার্টিফিকেটে লেখা আছে। বুকিং ডেটটাই ওই ডেট অফ ইনভেস্টমেন্টের ঘরে আপনাকে লিখতে হবে। তারপর আছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, মানে আপনি কত টাকা জমিয়েছিলেন, সেটা এখানে দেখুন লেখা আছে। অ্যাপ্লিকেশন ভ্যালু বলে যেটা লেখা আছে 1000 টাকা, সেটাই কিন্তু আপনি কত টাকা জমা দিয়েছিলেন। এখানে দেখুন নাম্বার অফ ইনস্টলমেন্ট আছে 1 টাইম, মানে একবারে আপনি 1000 টাকা দিয়েছিলেন, এটাই কিন্তু লেখা আছে। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন পার্টে ইনস্টলমেন্ট করেন। যেমন ধরুন এখানে দেখাচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট 60 আর এখানে অ্যাপ্লিকেশন ভ্যালু দেখাচ্ছে 100। তার মানে
এই ব্যক্তিকে 60 × 100 মানে হচ্ছে 6,000 টাকা জমা করতে হয়েছিল। এবার অনেকে হয়তো 6,000 টাকা পুরো জমা করেননি, তিনি হয়তো 30টা কিস্তি দিয়েছিলেন, তাহলে 30 × 1,000 3,000 টাকা হচ্ছে। কিন্তু পুরো অ্যামাউন্টটা হচ্ছে, যদি তার কাছে 60টা ইনস্টলমেন্টারি রসিদ থাকে তাহলে সে 6,000 টাকা জমা করেছে, এটা দিতে হবে। এবার এখানে চলে আসছি যেটা আসল কথায়, আমানতের পরিমাণ, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, মানে কত টাকা সে ইনভেস্ট করেছে। এই জায়গায় তার কাছে কতগুলো কিস্তি দেওয়া হয়েছে। যদি ধরুন 100 টাকা করে সে যদি 10টা কিস্তি দেয়, তাহলে 10 × 100 সমান হচ্ছে 1,000 টাকা। এখানে এই ঘরটায় লিখতে হবে। যদি কেউ 60টা কিস্তি দেয় তাহলে 100 × 60 6,000 টাকা। এবার যেহেতু ওটা 100 টাকার কিস্তি, সেই হিসেবে আপনারা ক্যালকুলেট করবেন। যদি 500 টাকার কিস্তি হয়, কেউ যদি 500 টাকার কিস্তি 10টা দেয় তাহলে 5,000 টাকা হবে। কতগুলো দিয়েছে সেটা দিতে হবে, টোটাল কতগুলো দেওয়ার কথা ছিল সেটা নয়। আমানত শেষ হওয়ার তারিখ সেটাও এই বন্ডে লেখা আছে। আমি বন্ডটা ওপেন করছি, খেয়াল করে দেখুন। আমানত শেষ হওয়ার তারিখ এন্ড অফ 31/12/2024, এটা হলো আমানত শেষ হওয়ার তারিখ, এটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। যদি আপনি এই যে বন্ড বা সার্টিফিকেট করিয়েছিলেন, এর এগেনস্টে আপনি যদি কোনো রকম টাকা পেয়ে থাকেন কোম্পানির কাছ থেকে, সেক্ষেত্রে আপনি কত টাকা পেয়েছেন সেটা এখানে দেবেন। যদি কিছু না পেয়ে থাকেন তাহলে এখানে 0 করে দেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি বা যে টাকা দাবি করেছেন। এখানে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি, মূল টাকা মানে আপনি কত টাকা দিয়েছিলেন। যেমন ধরুন এখানে 1,000 টাকা ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট করা আছে, মানে এখানে আপনি 1,000 টাকা দিয়েছিলেন। অথবা এই ব্যক্তি যেমন 100 টাকা করে কিস্তি করা আছে, 60টা কিস্তির হওয়ার কথা ছিল, এবার ইনি 39টা কিস্তি দিয়েছিলেন, সেক্ষেত্রে 60টা পুরোপুরি দেননি, 3900 টাকা এনার এই জায়গাটায় বসাতে হবে। এই জায়গায় তাকে 3900 টাকা, মানে আপনি কত টাকা কোম্পানির ঘরে দিয়েছিলেন আর কত টাকা প্রাপ্য। প্রাপ্য বলতে এটা হচ্ছে আপনার যেটা লেখা আছে, যেমন এনার ক্ষেত্রে ধরুন 60 × 100 সমান হচ্ছে 6,000 টাকা ইনি কোম্পানির ঘরে দেওয়ার কথা ছিল, যদিও তিনি দেননি। ধরা যাক তিনি হয়তো দিয়েছেন 6,000 টাকা, কিন্তু কোম্পানি তাকে দেবে বলেছিল 9,600 টাকা। অথবা এই বন্ডটার ক্ষেত্রে দেখা যাক ওয়ান টাইম 1,000 টাকা দেওয়া হয়েছিল, কোম্পানি তাকে দেবে বলেছিল 5,000 টাকা। ঠিক আছে, এবার কোম্পানির কাছ থেকে আপনি কত টাকা পাবেন সেটা এই ঘরে লিখতে হবে। তারপর চলে আসতে হবে ডকুমেন্ট আপলোডের ঘরে। প্রথমে আপনাকে আপলোড করতে হবে আমানতের আসল শংসাপত্র, মানে এটা হলো আমানতের আসল শংসাপত্র, এটা হলো সার্টিফিকেট। এই কপিটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে পিডিএফ আকারে। দ্বিতীয়ত বলা হচ্ছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ। এবার এখানে একটা কথা বলে দিই, আসল রসিদ বলতে ধরুন কোম্পানির সঙ্গে আপনার সেই মুহূর্তে, মানে যখন রোজ ভ্যালি চালু ছিল তখন হয়তো আপনি কোম্পানিকে এই বন্ডটি জমা দিয়েছিলেন তার বিনিময়ে টাকা ফেরত পাবেন বলে। এবার কোনো কোম্পানিকে আপনি যখন কিছু দেবেন তার বিনিময়ে একটা রসিদ নেবেন, সেই রসিদটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে এই দ্বিতীয় ঘরটায় আপলোড করতে হবে। এবার যাদের কাছে আসল শংসাপত্র আছে তাদের কাছে তো রসিদ থাকার কথা নয়, কারণ আপনি সার্টিফিকেট জমা দিলে তার বিনিময়ে কোম্পানি আপনাকে রসিদ দেবে এটা লিখে যে আমি আপনার কাছ থেকে সার্টিফিকেটটি বুঝিয়া পাইলাম, এরকম একটা রসিদ হবে। যদি না থাকে তাহলে রসিদ দেওয়ার দরকার নেই। কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে আপলোড যখন করতে হবে সবকিছুই আপলোড করতে হবে। যদি 2 নম্বর অপশনটা আপনার না থাকে তাহলেও কিন্তু আপনি এখানে এটা স্কিপ করে যেতে পারবেন না। তাই আপনাদের কাছে যাদের কাছে আসল রসিদ নেই তারা এই আসল শংসাপত্রটাই এখানে ডবল করে আপলোড করে দেবেন। 3 নম্বর হচ্ছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ডের কপি আপলোড করতে হবে। 4 নম্বর, এটাও আপনার সমস্যা হবে না। 5 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ফটোকপি, মানে জেরক্স কপি বা অরিজিনালটাও যদি থাকে স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন। আর 6 নম্বর পয়েন্টে যেটা আপনাকে আপলোড করতে হবে বাতিল চেক অথবা চেকের ফটোকপি। এবার আপনার কাছে যদি শুধুমাত্র পাসবুক থেকে থাকে, যদি চেক বই না থাকে তাহলে আপনি কোথা থেকে পাবেন। এবার এক্ষেত্রে একটা কথা বলে দিই, নর্মালি সমস্ত যেহেতু এটা টাকা আপনি ফেরত পাবেন এই হিসাবে হচ্ছে, আর এটা তো ডিবিটির মাধ্যমে মনে হচ্ছে না হবে, কারণ তাহলে পাসবইয়ের কোনো রকম দরকার থাকেনি। যেমন পিএম কিষানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হয় আধার কার্ডের মাধ্যমে, সরাসরি সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢোকে। এক্ষেত্রে তো সেরকম ব্যাপার নেই। তাই চেক অথবা পাসবুক এটা যে কেন বলেছে এটা আমারও এখনো বোধগম্য হচ্ছে না। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে পাসবইয়ের থেকে একটা ক্যান্সেল চেকের ভ্যালু অনেক বেশি। এবার হতে পারে ভ্যালু বেশি, কারণ উনি ই ম্যান্ডেটের কথা বলেছিলেন কি, কিন্তু এখানে ই ম্যান্ডেটের কোনো ব্যাপার আসছে না। কিন্তু এখানে তো আপনি জাস্ট টাকা ফেরত পাবেন। ই ম্যান্ডেট কখন লাগে, ধরুন আপনি কোনো একটা জিনিস কিনতে চাইছেন লোন নিয়ে, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটা করে টাকা কাটবে, সেক্ষেত্রে ই ম্যান্ডেট করতে হয়। কিন্তু এখানে ই ম্যান্ডেটের ব্যাপার নেই, একটা ওয়ান টাইম টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। তাই এখানে বাতিল চেকের কোনো প্রশ্ন উঠছে না যদি আপনার কাছে পাসবই থাকে। এবার এখানে আপনি দুটোই একই জিনিস আপলোড করে দিতে পারেন, আর এখানে কিন্তু কোথাও নোটিফিকেশনে বলা নেই যে আপনাকে বাতিল চেক আপলোড করতে হবে মাস্ট। তাই আপনাদের যদি এরকম মনে সংশয় থেকে থাকে যে চেকের জন্য হয়তো আপনার টাকাটা আটকে যাবে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে দরখাস্ত করতে পারেন আমার চেক বই চাই। তারা কিন্তু বলবেন ন্যূনতম পাতার একটা চেক বই যেন আমাকে দেওয়া হয়, সেটা আপনাদের কাছে যদি যখন চলে আসবে আর কি, সেটা আপনারা তার উপরে ক্যান্সেল লিখে আপনারা আপলোড করতে পারেন। ততদিন অবধি ওয়েট করুন যদি আপনারা একদম ফ্রেশভাবে জিনিসটাকে করতে চান। কিন্তু সেখানেও একটা প্রবলেম হচ্ছে 2 নম্বর জায়গায়
আমি পাসবইয়ের কথাটা না হয় ছেড়েও দিলাম, আপনারা চেক হয়তো জোগাড় করে ফেলতে পারবেন, কিন্তু এখানে বলে দিচ্ছে যে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া থাকে, এখানে যদি যদি না থাকে তাহলে আমি এখানে কি আপলোড করব সেটা কিন্তু এখানে বলা নেই। তাই এখানে যে আপনাকে অরিজিনাল আমানতের শংসাপত্রটাই আপলোড করতে হবে সেটাও আবার কিন্তু বলা নেই। যেহেতু নেই, তাই আমাদের মতে বলে একই জিনিস এখানে ডবল করে আপলোড করে দেওয়াটাই বেটার হয়। আর সব থেকে বড় কথা, ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু কোনো রকম রেফারেন্স নাম্বারও পাচ্ছেন না, বা সাবমিট হয়ে গেল এরকমও কিছু দেখতে পাচ্ছেন না। জাস্ট এখানে ইনভেস্টার অপশানে আপনাকে ক্লিক করে এখানে চেক করে দেখতে হবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার কাজটা কতদূর এগোলো বা স্ট্যাটাসটা কী আছে। কিন্তু বেটার হতো যদি এখান থেকে আমরা একটা সার্টিফিকেট নাম্বার বা ফর্ম যে ফিল আপ হলো বা সাবমিট হলো তার যদি একটা কপি পেতাম। আশা করি এই ব্যাপারে আপনাদের মনে আর কোনো দ্বিধা বা সংশয় থাকলো না। সব জিনিসটি টোটাল ভালোভাবে আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব এই জাতীয় সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।